মানুষ পৃথিবীকে এত পরিমাণ দূষিত করে ফেলেছে যার ফলে এখন আর পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনও নেই। আর এই জন্য মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এক অন্য গ্রহে, যেখানে তারা আবারও পৃথিবীর মতো করে জীবনযাপন করতে পারে। কিন্তু কিছু বিজ্ঞানী বিশ্বাস করে পৃথিবী আবারও আগের মতো করা সম্ভব, আর এই জন্য তারা থেকে যায় পৃথিবীতে। মুভিতে অনেক রকম রহস্য এবং জীবন ধারণের জন্য নিজের বাসভবনকে বাসযোগ্য করার এক অদম্য প্রচেষ্টাকে দেখানো হয়েছে। আর পৃথিবীর সমস্ত মানুষগুলোই বা কোথায় গেল? সিনেমা স্ক্রিনের পর্দায় 2019 সালের টপ র্যাঙ্কিং একটা মুভি আয়ো। মুভির শুরুতেই দেখানো হয় পৃথিবীকে, যেটা নীল রং থেকে ধীরে ধীরে বেগুনি রঙে পরিণত হয়েছে। এর মানে পৃথিবী এখন বসবাসের একেবারেই অনুপযোগী। আর এই জন্য মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য মহাকাশে স্পেস স্টেশনে চলে যাচ্ছে, যেটা জুপিটার উপগ্রহের কাছে। কিন্তু পৃথিবীতে এখনও অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করে পৃথিবী আবারও আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এরই মধ্যে একজন হলো স্যাম। সে একজন বিজ্ঞানী। স্যামের বাবাও একজন বিজ্ঞানী। দেখা যায় স্যাম একটা আর্ট গ্যালারিতে এসেছে তার গবেষণার জন্য কিছু জিনিসপত্র নিতে। সে এক ধরনের বিশেষ স্যুট পরে আছে, কারণ বাইরে নিঃশ্বাস নেওয়া একেবারেই অসম্ভব। বাইরের বাতাস বিষের থেকেও বিষাক্ত। হঠাৎ করে স্যামের চোখে পড়ে সেখানে সৃষ্টি হওয়া এক নর্দমার দিকে, যেখানে ছোট ছোট কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছে। স্যাম অবাক হয়ে যায়, কেননা এই পরিবেশে কোনো জীবন টিকে থাকা অসম্ভব। এই কীটপতঙ্গগুলো কেমনভাবে এখানে বেঁচে আছে এইটা জানার জন্য স্যাম সেখান থেকে কিছু স্যাম্পল তুলে নেয় এবং দ্রুতই বের হয়ে পড়ে, কারণ তার কাছে আর খুব বেশি অক্সিজেন অবশিষ্ট নেই। খুব শীঘ্রই ফুরিয়ে যাবে তার অক্সিজেন। স্যাম সেই আর্ট গ্যালারি থেকে বাইরে বের হয় এবং দেখা যায় চারিদিকে শুধু কালো অন্ধকার ধোঁয়া এবং কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। স্যাম দ্রুত তার গাড়ির কাছে যায় এবং তার অক্সিজেন সিলিন্ডার পরিবর্তন করে নেয়। এরপর সে রওনা দেয় তার বাসস্থানের উদ্দেশ্যে। দীর্ঘ একটা সফর করার পর রাস্তার এক জায়গায় লেখা ছিল ক্লিন CO2। এর মানে সামনে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস রয়েছে। এটা ছিল একটা পাহাড়ি এলাকা, আর এই জন্যই এখানে পরিষ্কার বাতাস যাওয়া আসা করে। আর এই ধরনের এলাকাতেই কিছু গবেষক বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন আর খুব বেশি গবেষক এই পৃথিবীতে নেই। তারা সবাই হতাশ হয়ে পৃথিবী থেকে মহাকাশে চলে যাচ্ছে। কিন্তু স্যাম এবং তার বাবা এখনও এই পৃথিবীতে সার্ভাইভ করে গবেষণা চালিয়ে যাচ্ছে, কারণ স্যামের বাবার দৃঢ় বিশ্বাস যে পৃথিবীকে আবারও আগের মতো বানানো সম্ভব। আর এই জন্য তারা দিনরাত কষ্ট করে গবেষণা চালিয়ে যাচ্ছে। তো স্যাম তার বাড়িতে ফিরে আসলে এক ধরনের বিশেষ লিকুইডের মাধ্যমে সে নিজেকে পরিষ্কার করে নেয়। সে বাড়িতে ফিরে আসলেও তার বাবাকে কোথাও দেখা যায় না। সম্ভবত অন্য কোনো কাজে সে ব্যস্ত। যাই হোক, স্যাম কম্পিউটার ওপেন করলে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তাকে SMS করেছে, যে মহাকাশে স্পেস স্টেশনে থাকে। স্যাম তার বয়ফ্রেন্ডকে বলে, আমার বাবা বিশ্বাস করে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত মৌমাছিরা বিচরণ করতে পারে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হতে পারে না। মৌমাছির মাধ্যমে পৃথিবীকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব, কারণ মৌমাছিরা যখন কোনো ফুল থেকে মধু সংগ্রহ করে তখন তাদের শরীরে সেই ফুলের বীজ লেগে যায়, এবং এই মৌমাছিরা অন্য জায়গায় ভ্রমণ করলে সেই বীজগুলো মাটিতে পড়ে যায় এবং সেখান থেকে নতুন গাছ জন্মায়। আর গাছ পরিবেশ থেকে বিভিন্ন বিষাক্ত বাতাস এবং গ্যাসকে প্রাকৃতিকভাবে ধ্বংস করে ফেলে। আর এই জন্য স্যাম এখানে কিছু পরিমাণ মৌমাছি চাষ করে, যাদের মাধ্যমে আবারও পৃথিবী আগের অবস্থানে ফিরতে পারে এবং গাছ জন্মানোর ফলে পরিবেশ থেকে বিভিন্ন বিষাক্ত ধোঁয়া এবং গ্যাসকে ধ্বংস করতে পারে, কারণ বিষাক্ত গ্যাসের কারণে পৃথিবী এখন প্রায় গাছপালা শূন্য হতে চলেছে। এরপর স্যাম একটা পরীক্ষা করে। পরীক্ষাটি হলো একটা কাচের বাক্সের মধ্যে একটা মৌমাছিকে ছেড়ে দেওয়া হয় এবং বাইরে যেমন গ্যাসীয় পরিবেশ রয়েছে এরকম পরিবেশ সৃষ্টি করা হয় ওই বাক্সের মধ্যে। এখন দেখার বিষয় হচ্ছে, যদি ওই মৌমাছি এরকম পরিবেশের মধ্যেও টিকে থাকতে পারে তাহলে সে বাইরের ওই গ্যাসীয় পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু সেরকম কিছুই হয় না। কিছুক্ষণ সার্ভাইভ করার পর মৌমাছিটি বাক্সের মধ্যেই মারা যায়। আসলে এটি হলো স্যামের বাবার একটা থিওরি, আর এই থিওরি স্যাম সম্পূর্ণভাবে বিশ্বাস করে। এখানে আমরা জানতে পারি আসলে স্যাম এখানে একাই থাকে, তার বাবা এখানে নেই। এখানে স্যামের কাছে শুধুমাত্র স্যামের বাবার রেখে যাওয়া একটা রেকর্ডিং, যেখানে বলা হয়েছে এই পৃথিবী আমাদেরই একটা ঘর, আমরা পৃথিবীকে আবারও আগের মতো বানাতে পারবো, আমাদের কখনোই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত নয়। আর এই রেকর্ডিংটাকে স্যাম তার কাছে থাকা রেডিওর মাধ্যমে বারবার ব্রডকাস্টিং করছিল, যাতে করে পৃথিবীতে টিকে থাকা মানুষ পৃথিবী ছেড়ে না যায় এবং আবারও পৃথিবীকে বাসযোগ্য করে তোলার চেষ্টা করে। কিন্তু এটা বলা যতটা সহজ, করা ঠিক তার চেয়েও কয়েক গুণ কঠিন। স্যাম আরও একবার মহাকাশ স্টেশনে থাকা তার বয়ফ্রেন্ডকে মেসেজ দেয়, আর এবার সে স্যামকে জানায়
তারা এই মহাবিশ্বে এমন একটা গ্রহ খুঁজে পেয়েছে যার গঠন এবং পরিবেশ একদম পৃথিবীর মতো। মানুষ সেখানে গিয়ে বসবাস করতে পারে, কিন্তু আর কিছু জানার আগেই তার সিস্টেমে সমস্যা হয় এবং কানেকশন বন্ধ হয়ে যায়। স্যাম আবারও এই বিশাল পৃথিবী নামক গ্রহে একা হয়ে যায়। স্যাম পর্যবেক্ষণ করে দেখে কানেকশন বন্ধ হওয়ার কারণ হলো তার সিস্টেমে সমস্যা হওয়া, আর এটি রিপেয়ারের জন্য তার কিছু যন্ত্রপাতির প্রয়োজন। আর এই জন্য স্যাম ওই আর্ট গ্যালারিতে পৌঁছায় যেখানে সে আগেও গিয়েছিল। যেখানে গিয়ে স্যাম তার প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ কিছু বইও নেয় এবং সেখান থেকে চলে আসবে এরকম সময় তার চোখ পড়ে জানালা দিয়ে আকাশের দিকে। সে দেখতে পায় এক বিশাল ঝড়ো হাওয়া তার দিকেই এগিয়ে আসছে। স্যাম যত দ্রুত সম্ভব তার পাহাড়ি এলাকায় এসে পৌঁছায়, মানে তার বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু ততক্ষণে চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, আর এই তুফানের কারণে পুরো বিশ্বে যে বিষাক্ত গ্যাস রয়েছে সেই গ্যাস পাহাড়ি এলাকাতেও ছড়িয়ে পড়ে। আর এটি স্যাম বুঝতে পারে কারণ তার বাড়িতে থাকা আগুন হলুদ থেকে বেগুনি রং ধারণ করে। এটি তখনই হয় যখন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। স্যাম তার ঘরের ভেতরে আসে এবং জানালাগুলো আটকানোর চেষ্টা করলে সে ব্যর্থ হয়। স্যাম বুঝতে পারে এভাবে এই তুফানকে আটকানো যাবে না। এই জন্য সে নিজের অক্সিজেন মাস্ক পরে নেয় এবং তার সিস্টেম রিপেয়ার করতে শুরু করে। এবং সিস্টেম রিপেয়ার হয়ে গেলে সে তার বয়ফ্রেন্ডের পাঠানো একটা মেসেজ দেখতে পায়, যেখানে সে লিখেছে, আমরা যে পৃথিবীর মতো নতুন গ্রহটা খুঁজে পেয়েছি সেখানে পৌঁছাতে আমাদের 10 বছরের মতো সময় লাগবে। আর এই জন্য আমরা কোনো বিশেষ যানবাহনে করে নয়, বরং সম্পূর্ণ মহাকাশ স্টেশনটাই ওই গ্রহের কাছে নিয়ে যাব। যদিও এটা অনেক রিস্কি কাজ, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। 4 দিনের মধ্যে পৃথিবীতে বেঁচে থাকা মানুষেরা রকেটের মাধ্যমে এই মহাকাশ স্টেশনে চলে আসবে, যাতে করে তারা আমাদের সাথে ওই গ্রহে যেতে পারে। এখন তোমার কাছে শুধুমাত্র 4 দিন সময় আছে। এরপর কেউ চাইলেও আর মহাকাশ স্টেশনে আসতে পারবে না বা মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যেতে পারবে না। এ সকল কথা শুনে স্যাম কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে ভাবতে থাকে তার কি এই পৃথিবীতে থাকা ঠিক হবে, নাকি মহাকাশ স্টেশনে সবার সাথে নতুন গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া ঠিক হবে। এরকম নানা চিন্তা ভাবনা স্যামের মাথায় ঘুরপাক খেতে থাকে। আর এরই মাঝে স্যাম ঘুমিয়ে পড়ে। পরের দিন স্যামের ঘুম ভাঙলে সে বাইরে যায় এবং দেখতে পায় বাইরে যে আগুনটা জ্বলছে সেটা হলুদ রঙের, মানে এখানে কোনো বিষাক্ত গ্যাস নেই, যার ফলে এখানে নিঃশ্বাস নেওয়া যাবে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো গতকালের তুফানে স্যামের মৌমাছির সম্পূর্ণ ফার্ম ধ্বংস হয়ে গেছে। সেখানে একটা মৌমাছিও নেই। তুফান সকল মৌমাছিকে তার সাথে উড়িয়ে নিয়ে গেছে। স্যাম অনেক ভেঙে পড়ে এবং তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানায় গতকাল এখানে এক ভয়ানক তুফান হয়েছিল যা তার সকল আশাকে ধ্বংস করে দিয়েছে। ওই তুফান সকল মৌমাছিকে তার সাথে উড়িয়ে নিয়ে গেছে, আর যেহেতু ওই মৌমাছিগুলো বিষাক্ত পরিবেশে টিকে থাকতে পারবে না, তাই তারা হয়তোবা এতক্ষণে মারা গেছে। আর আমার কাছে এতগুলো অক্সিজেন সিলিন্ডার নেই যার মাধ্যমে আমি ওই স্থান পর্যন্ত যেতে পারবো যেখান থেকে রকেট লঞ্চ করা হবে। আর এই জন্য স্যাম সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়েছে। স্যাম বাইরে বের হয় এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। এরই মাঝে স্যামের নজর পড়ে দূর আকাশে একটা বেলুন তার দিকেই উড়ে আসছে এবং কিছুক্ষণ পর ওই বেলুনটা তার কাছেই ল্যান্ড করে এবং সেখান থেকে বেরিয়ে আসে একটা লোক যার নাম হলো মিকা। মিকা বাইরে বের হয়ে আগুন জ্বালায়, এটা পরীক্ষা করার জন্য যে এই স্থান নিঃশ্বাস নেওয়ার জন্য উপযুক্ত কিনা। এরপর সে যখন দেখতে পায় এখানে আগুনের রং হলুদ, তখন সে বুঝতে পারে এখানে নিঃশ্বাস নেওয়া যাবে। এরপর স্যাম মিকার কাছে যায় এবং মিকা তাকে জানায় এখান থেকে একটা সায়েন্টিস্টের ব্রডকাস্টিং হয়। তার সাথে দেখা করতেই আমি এখানে এসেছি। আমার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর আমাকে জানতে হবে, আর এইগুলো উত্তর দিতে পারে শুধুমাত্র ওই সায়েন্টিস্ট। স্যাম তাকে বলে আমি তার অ্যাসিস্ট্যান্ট, সে গবেষণার কাজে এখান থেকে অন্য এক জায়গায় গিয়েছে, তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন। মিকা জানায় সে তার সাথে দেখা করতে চায় কারণ তার কাছে খুব বেশি সময় নেই। যদি তার মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর সায়েন্টিস্ট দিতে না পারে তাহলে আমি এখান থেকে ওই স্থানে চলে যাব যেখান থেকে রকেটে করে মানুষ স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে, আর আমিও বাকিদের মতো এই পৃথিবীকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাব। স্যামের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবতে থাকে আমিও এর সাথে রকেট লঞ্চ হওয়ার স্থানে চলে গেলেই তো হয়, কিন্তু একথা সে মিকাকে জানায় না। এরপর স্যাম মিকাকে তার বাড়ির মধ্যে নিয়ে আসে, যেখানে আসার পর মিকা দেখতে পায় তার বাড়ির মধ্যে অনেক ধরনের ফল এবং শাকসবজি রয়েছে, যা দেখে তার পুরো মাথায় হ্যাং। স্যাম তাকে ফল সহ মধু খেতে দেয়। মিকা এগুলো খাওয়ার জন্য একদম পাগলের মতো করছিল এবং তার বিশ্বাসই হচ্ছিল না সে এগুলো খাবে, কারণ সে দীর্ঘ কয়েক বছর পর এগুলো তার চোখের সামনে দেখতে পাচ্ছিল। মিকা এগুলো খাওয়ার পর অনেক খুশি হয় এবং তৃপ্তি পায়। স্যাম তাকে জিজ্ঞাসা করে
আচ্ছা, পথে আসার সময় তুমি কি কোনো পোকামাকড় বা জীবজন্তু দেখতে পেয়েছো? মিকা তাকে বলে, না, আমি জীবিত কোনো কিছুকেই দেখতে পাইনি। এরপর স্যাম মিকাকে জানায়, সায়েন্টিস্টের এখানে ফিরে আসতে 2 সপ্তাহের মতো লাগবে, ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু মিকা একটু ঘাবড়ে যায়, কারণ 4 দিন পরেই রকেট লঞ্চ হবে। আর যদি সে তার মনের প্রশ্নের উত্তর না পায়, তাহলে তো তাকে পৃথিবীতেই থাকতে হবে এবং এক পর্যায়ে মারা যেতে হবে। মিকা এত কিছু ভাবার পরেও রাজি হয়। মিকা লক্ষ্য করে স্যামের এই ল্যাব অনেক আধুনিক ফ্যাসিলিটি সম্পূর্ণ, আর এরকম ল্যাব বর্তমানে পৃথিবীতে আর কোথাও নেই। এজন্য মিকা বেশ ইমপ্রেসড হয়। স্যাম মিকাকে জানায় গতদিন হওয়া তুফানের কারণে তার সম্পূর্ণ ফার্ম এবং কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছে, আর এই জন্য মিকা তাকে এই সব কিছু রিপেয়ার করতে সাহায্য করে। রাত নেমে আসলে তারা একে অপরের সাথে গল্প করতে থাকে, আর এই সুযোগে স্যাম তাকে জানায় যে সায়েন্টিস্টের কথা মিকা বলছে সে হলো তার বাবা। সে এক বিশেষ ধরনের গবেষণা করছে এবং মিকাকে তার বাবার গবেষণার বিভিন্ন ভিডিও দেখাতে থাকে, যেখানে দেখা যায় তার বাবার কাছে একটা পিগ রয়েছে, যেটা খুব সহজেই সেখানে সার্ভাইভ করতে পারে, যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে না। আর এই জন্য স্যামের বাবা একটা বিশ্বাস করতো যদি একটা পশু সেখানে নিঃশ্বাস নিতে পারে, তাহলে মানুষও নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু তার এই থিওরিটা খুব শীঘ্রই ভুল প্রমাণিত হয়, কারণ কিছুক্ষণ পর ওই পশুটার মৃত্যু হয়। আর এরপর স্যামের বাবা মৌমাছির ওপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। আর এখন মিকার সন্দেহ হলে সে তার বাবার রুমে যায়, যেখানে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি জমেছিল। মিকা স্যামকে বলে, সত্যি করে বলো তোমার বাবা কোথায়? আর এরপর স্যাম বলে, অনেক দিন আগে এখানে আমি এবং আমার বাবা মা বসবাস করতাম। আমার বাবা বিশ্বাস করত পৃথিবী থেকে এই বিষাক্ত ধোঁয়া একদিন শেষ হয়ে যাবে এবং পৃথিবী আবারও আগের মতো হয়ে যাবে। কিন্তু আমার বাবা চাইতো না আমি এবং আমার মা পৃথিবীতে থাকি। সে সর্বদাই চাইতো আমরা যেন মহাকাশ স্টেশনে চলে যাই। আমার বাবার ওপরে আমার এবং আমার মায়ের সম্পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু হঠাৎ একদিন আমার মায়ের শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে এবং আমার মা মারা যায়। এরপর আমার বাবা আমাকে মহাকাশ স্টেশনে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু আমি চাইছিলাম না এই গবেষণাকে মাঝ রাস্তায় ফেলে যেতে। আমার বাবা আস্তে আস্তে অক্সিজেন মাস্ক পরা ছেড়ে দিয়েছিল, আর এই জন্য খুব শীঘ্রই তার মৃত্যু হয়। আর এরপর থেকে আমি এখানে একাই থাকি। মিকা তার এই কথাগুলো শুনে তাকে বলে, তোমাকে তোমার বাবার কথা শোনা উচিত ছিল, কারণ এই পৃথিবীকে কখনোই আগের মতো করা সম্ভব নয়। এটা যেরকম রয়েছে সেরকমই থাকবে, আর এখন আমাদের উচিত যত দ্রুত সম্ভব এই গ্রহ ত্যাগ করা। আর আমাদের কাছে খুব বেশি সময় নেই, খুব দ্রুতই আমাদের ওই রকেট লঞ্চ অবধি পৌঁছাতে হবে, যেটা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাতাস সঠিক দিকে না বইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা বেলুনের মাধ্যমে সেখানে যাব। এরপর স্যাম ঘরের ভেতরে যায় এবং তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানায়, এখানে আমার গবেষণা করার মতো আর কিছুই নেই, আর এই জন্য আমি খুব শীঘ্রই মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। এদিকে বাইরে দেখানো হয় মিকাকে। সে ওই মৌমাছির ফার্মে গিয়েছে এবং দেখে এখনও বাক্সের মধ্যে একটা মৌমাছি জীবিত রয়েছে। এত ঝড় তুফানের বিষাক্ত পরিবেশের মধ্যেও সে জীবিত ছিল, আর এটা হলো একটা রানী মৌমাছি। মিকা এই কথাগুলো স্যামকে গিয়ে জানায়, কিন্তু এখন আর কোনো লাভ নেই, কারণ এখানে শুধুমাত্র এই মৌমাছিটি একাই জীবিত রয়েছে। এরপর স্যাম ভেতরে গেলে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তার মেসেজের রিপ্লাই দিয়েছে। সে লিখেছে, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে, সামনে 10 বছরের জন্য আমি একটু ব্যস্ত থাকব, আর যেহেতু এই কাজটা হয় নতুন গ্রহ নিয়ে, তাই হয়তোবা আমি তোমার সাথে এই 10 বছর যোগাযোগ রাখতে পারবো না। ধরতে গেলে এটা এক ধরনের ব্রেকআপ। স্যাম তার বয়ফ্রেন্ডের এ ধরনের কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সেই পৃথিবীতে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের জন্যই স্পেস স্টেশনে যাওয়ার কথা ভাবছিল। আর এই জন্য স্যাম উদাস হয়ে যায় এবং এক জায়গায় বসে পড়ে। একটু পর মিকা ঘরের ভেতরে আসে এবং দেখতে পায় স্যাম উদাস হয়ে বসে আছে। মিকা ভাবতে থাকে হয়তোবা পরিবারকে হারানোর জন্য স্যামের মন খারাপ, আর এই জন্য সে স্যামের মুড ঠিক করার জন্য তার সাথে কথা বলতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হতে শুরু করে এবং তারা পরিত্যক্ত এই পৃথিবীতে খুব ভালো একটা সময় কাটাতে থাকে। রাত নেমে আসে, চারিদিকে অন্ধকার। স্যাম বাইরে দাঁড়িয়ে আছে। এরই মাঝে হঠাৎ করে বাইরে থাকা বেলুনটার মধ্যে আওয়াজ হতে থাকে, যেটা দ্বারা বোঝানো হচ্ছিল বাতাস এখন সঠিক দিকে বইছে। তারা চাইলে এখন রকেট লঞ্চের স্থানের উদ্দেশ্যে রওনা দিতে পারে, কিন্তু রওনা দেবে এর আগে রেডিওতে খবর দেওয়া হয় যে স্থান থেকে রকেট লঞ্চ হবে তা ক্যান্সেল হয়ে গেছে, কারণ সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। আর এই জন্য অন্য এক জায়গা থেকে রকেট লঞ্চ করা হবে, যেটা তাদের এখান থেকে অনেকটা দূরে, আর তারা চাইলেও 24 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারবে না। আর এই জন্য মিকা অনেক হতাশ হয়ে পড়ে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা যদি এখান থেকে যেতে না পারে তাহলে তো এখানেই পচে মরতে হবে।
মিকা স্যামের কাছে আসে এবং এই সকল ঘটনার জন্য তার বাবাকে দায়ী করে। সে বলে, আমার পরিবারের মৃত্যুর একমাত্র দায় হচ্ছে তোমার বাবার, কারণ তোমার বাবার রেডিওতে ওই মেসেজের জন্যই আমরা এখানে থেকে গিয়েছিলাম, যার জন্য আমি আমার সম্পূর্ণ পরিবারকে হারিয়ে ফেলেছি। মিকার এসব কথা শুনে স্যামও বুঝতে পারে তার বাবার মেসেজের জন্য অনেক মানুষ পৃথিবীতে থেকে গিয়েছিল, আর এই জন্য সে রেডিওতে আবারও একটা ব্রডকাস্টিং করে, যেখানে সে বলে 1 বছর আগে আমার বাবার মৃত্যু হয়ে গেছে, আর এই জন্য আমরা এখন কোনো রকমের গবেষণা করছি না, আমরা ফিরে যাচ্ছি স্পেস স্টেশনে। কালকের মধ্যে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে শেষ রকেট লঞ্চ হতে যাচ্ছে, তাই যারা এখনও জীবিত রয়েছে খুব শীঘ্রই সেখানে পৌঁছান। এদিকে মিকা এবং স্যাম বেলুনের বিষয়ে আলোচনা করে। মিকা স্যামকে জানায়, আমাদের ওই রকেট লঞ্চের স্থানে যেতে হলে প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস দরকার, যা আমাদের কাছে নেই। এতে স্যাম বলে, আমি জানি কোথায় গেলে হিলিয়াম গ্যাস পাওয়া যাবে। আর এরপর তারা দুজন গাড়ি নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সঙ্গে নিয়ে যায় তাদের ওই বেলুনটাকে। এরপর তারা ওই স্থানে পৌঁছে যায় যেখানে প্রচুর পরিমাণ হিলিয়াম গ্যাস রয়েছে। মিকা হিলিয়াম গ্যাসের অনেকগুলো সিলিন্ডার দেখে খুশি হয়ে যায়। তারা হিলিয়াম গ্যাসকে তাদের বেলুনে ভরতে থাকে, কিন্তু এখনও অবধি স্যামের মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি, কারণ তার মন পৃথিবী ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু তার কাছে এখন আর অন্য কোনো অপশন নেই। তার না চাইলেও তাকে স্পেস স্টেশনে যেতে হবে। স্যাম মিকাকে বলে, আমি একটু সামনে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। মিকা স্যামকে জানায়, 1 ঘন্টার মধ্যে আমরা এই স্থান ত্যাগ করব, তোমাকে 1 ঘন্টার মধ্যে এখানে ফিরে আসতে হবে। এরপর দেখা যায় স্যাম ওই আর্ট গ্যালারিতে এসেছে, যেখানে সে আগেও বহুবার এসেছিল। স্যামের এখানে আসার কারণ হলো এই আর্ট গ্যালারির সাথে তার একটা অদ্ভুত মায়ার সম্পর্ক তৈরি হয়েছে। সে এই জায়গাটি ছেড়ে যেতে চায় না, কিন্তু উপায় না থাকায় তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে স্পেস স্টেশনে। স্যাম একটা ছবির সামনে আসে এবং ওই ছবির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরই মধ্যে সেখানে মিকা চলে আসে, কারণ কিছুক্ষণের মধ্যে স্যামের অক্সিজেন শেষ হয়ে যাবে, আর এই জন্য মিকা তাকে অক্সিজেনের সিলিন্ডার চেঞ্জ করে নিতে বলে। কিন্তু স্যাম অক্সিজেনের সিলিন্ডার চেঞ্জ করতে চায় না। সে বলে, আমি অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করতে চাই না। তোমার একটা ভিডিওর কথা মনে আছে, যেখানে আমার বাবা একটা পশুকে সাথে নিয়ে বাইরের বিষাক্ত পরিবেশে গিয়েছিল, আগুন জ্বালালেও আগুনের রং ছিল বেগুনি, এর মানে সেখানে অক্সিজেন ছিল না। আসলে সেখানে আমিও ছিলাম, কিন্তু আমার কোনো মাস্ক ছিল না। একটা অদ্ভুত বিষয় দেখেছো, ওই দিন আমার কিছুই হয়নি। আমি যদি তখন সারভাইভ করতে পারি তাহলে এখনও অক্সিজেন ছাড়াও এই পরিবেশে সারভাইভ করতে পারবো। আমাদের এই বিষাক্ত পরিবেশেই নিজেকে টিকিয়ে রাখা শিখতে হবে। পৃথিবী আস্তে আস্তে একদিন নিজেকে সুস্থ করে নেবে, এটা আমার বিশ্বাস। এসব কথা বলতে বলতেই স্যাম হুট করে তার অক্সিজেন মাস্ক খুলে ফেলে। এটা দেখা মাত্রই মিকা স্যামকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্যাম কোনো মতেই অক্সিজেন মাস্ক পরতে চায় না। মিকা স্যামকে জড়িয়ে ধরে, কারণ তারা একে অপরকে পছন্দ করত এবং ভালোবেসে ফেলেছে। আর এখন স্যাম এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় যেখান থেকে রকেট লঞ্চ করা হবে ওইদিকে মিকা একাই বেলুন করে যাচ্ছিল। এরপর কয়েক বছর পরের সময়কে দেখানো হয়। স্যাম একটা সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে আরও একটা বাচ্চা এসে পৌঁছায়। এই বাচ্চাটি হলো স্যাম এবং মিকার। আর এখন স্যাম এবং তার বাচ্চা এই বিষাক্ত পরিবেশেও টিকে থাকতে শিখে গেছে, যেভাবে ওই রানী মৌমাছি টিকে ছিল। আর এখন স্যাম অনেক খুশি, কারণ স্যাম সেখানেই রয়েছে যেখানে তার ভালো লাগে, তার ভালোবাসা রয়েছে। সেই স্বপ্নটাই বারবার দেখতো, যা এখন বাস্তব। আর এখন সে আবারও ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ পাঠায়, যারা এই সুন্দর পৃথিবী থেকে চিরদিনের জন্য অন্য এক গ্রহের উদ্দেশ্যে চলে গেছে। ওই ব্রডকাস্টিংয়ে সে বলে, আমরা তোমাদের জন্য অপেক্ষায় রইলাম, কারণ পৃথিবীর বাতাস এখন পরিষ্কার হতে শুরু করেছে। খুব দ্রুতই পৃথিবী আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে। আর আমাদের পৃথিবীর চাইতে পরিপাটি এবং উপযুক্ত গ্রহ আমার মনে হয় না কোথাও রয়েছে। আগের যে ভুলের কারণে আমাদের এই পৃথিবীকে ছেড়ে যেতে হয়েছে, সেই ভুলকে এইবার সংশোধন করার সুযোগ এসেছে। আমাদেরকে এই পৃথিবীতে থাকা গাছপালা সহ সকল ধরনের পশু পাখির মূল্য বুঝতে হবে। আর এরই মাঝে শেষ হয়ে যায় আজকের এই অসাধারণ মুভি। তো কেমন লাগলো আজকের এই মুভি কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি এই ধরনের মুভি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সামনের দিন আরও কিছু ইউনিক এবং ইন্টারেস্টিং মুভি নিয়ে ফিরে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।